আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাইতুল মোকাররমে বিক্ষোভ, ইসলামী আন্দোলনের প্রতিবাদ। আরেকটি লড়াই আসছে বলেন নাহিদ, হাসিনার শাস্তি দেখতে চান সার্জিস। বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু স্টারলিংকের, নতুন আলোর সন্ধান। বিহারে বজ্রপাতে ১৯ মৃত্যু, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে শোকের ছায়া। বিশ্বজুড়ে মার্কিন কূটনীতিকদের জন্য নির্দেশনা, রাজনৈতিক মন্তব্য এড়ানোর আহ্বান ট্রাম্পের। নতুন উচ্চতায় ফুটবলের মহাযজ্ঞ, ২০২৬ বিশ্বকাপে ৪৮ দেশের অংশগ্রহণ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। রাজধানীর বাইতুল মোকাররম উত্তরের গেট থেকে শুরু হয় বিশাল এক বিক্ষোভ মিছিল, যেখানে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার ১৮ জুলাই এই কর্মসূচির আয়োজন করে সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। এর আগে একই স্থানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে নেতৃবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। সমাবেশে সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ মন্তব্য করেন, দেশে চাঁদাবাজি ও আইনশৃঙ্খলার অবনতি অব্যাহত রয়েছে। তিনি বলেন, সরকারের কঠোর হাতে এসব অপকর্ম দমন করতে হবে। অন্যদিকে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান ও কাশ্মীরে জাতিসংঘ কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি, তাই বাংলাদেশে তাদের মানবাধিকার কমিশনের প্রয়োজন নেই। বিক্ষোভের মাধ্যমে সংগঠনটি দেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা সরকারের কাছে সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম বন্ধের দাবি জানান। শেখ হাসিনার অত্যাচারে একজন ঘরের শিশু পর্যন্ত রক্ষা পায় নাই। আমরা দেখেছি একজন শিশুকে ঘরের ভিতরে পুলিশ গুলি করে হত্যা করেছে। শুক্রবার ১৮ জুলাই দুপুরে মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকার কৃষি ব্যাংকের সামনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর একটি গুরুত্বপূর্ণ পথসভা। এতে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ সংগ্রামের জন্য প্রস্তুতির আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, আমরা জানি আমাদের সামনে আবারও এক কঠিন লড়াই অপেক্ষা করছে। এই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গঠনের এই সংগ্রামে মুন্সিগঞ্জ আমাদের সঙ্গে থাকবে, এই বিশ্বাস আমাদের অটুট। জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জে যোগদান করে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হন। এ সময় কয়েকশো নেতাকর্মী তাদের সঙ্গে ছিলেন। আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশ পরিপূর্ণ ফ্যাসিবাদ মুক্ত হয়নি। ফ্যাসিস্টদের দোসর মুক্ত স্বাধীন বাংলাদেশ হতে এখন অনেক পথ বাকি। আমাদের ঐক্যবদ্ধভাবে সেই পথ পাড়ি দিতে হবে। শুক্রবার ১৮ জুলাই দুপুরে মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক মোড়ে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় সার্জিস এসব কথা বলেন। অভ্যুত্থানের গণহত্যার নির্দেশদাতা, বিডিআর হত্যাকাণ্ডের নির্দেশদাতা, শাপলা গণহত্যার নির্দেশদাতা, দিল্লিতে বসে থাকা হাসিনাকে এই বাংলাদেশে এনে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। শুক্রবার বিকেল ৫:৩০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় যুক্তরাষ্ট্র ভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের এইসব এলাকায় পৌঁছানোর পথ প্রশস্ত হল, যেখানে এখনও ফাইবার অপটিকের সুফল পৌঁছায়নি। দুর্গম পাহাড়, চরাঞ্চল, সীমান্তবর্তী জনপদ কিংবা ব্রডব্যান্ডের অভাবে প্রাথমিক যোগাযোগের বাইরে থাকা অঞ্চলের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে গেল। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, যিনি এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, এই সেবা চালুর ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার নতুন দিগন্ত উন্মোচন হল। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র থেকে আগত স্টারলিংকের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্কের পরিচালক রিচার্ড গ্রিফিথস। তারা বাংলাদেশের জন্য এই নতুন প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পূর্ব ভারতের প্রাণকেন্দ্র বিহার জুড়ে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বজ্রপাতে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে নালন্দা জেলায়, যেখানে ৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এরপর বৈরালী জেলায় ৪ জন, পাটনা ও বাঁকা জেলায় ২ জন করে প্রাণ হারিয়েছেন। এছাড়া আরও ৬ জেলায় ১ জন করে মারা গেছেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর
বরাত দিয়ে বৃহস্পতিবার 17 জুলাই রাতের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম এনডিটিভি। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, এই বিপজ্জনক পরিস্থিতিতে জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নালন্দা জেলায় সবচেয়ে বেশি 5 জনের মৃত্যু ঘটেছে। এরপর ভৈরালী, পাটনা, বাঁকা, শেখপুরা, নওয়াদা, জেহানাবাদ, আওরঙ্গাবাদ, জামুই এবং সমস্তিপুর জেলাগুলোতে এক একজন করে প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সরকার। নিহত প্রত্যেকের পরিবারকে 4 লাখ রুপি করে অর্থনৈতিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি সকলকে আবহাওয়ার পরিবর্তনের সময় সতর্ক থাকতে ও প্রয়োজন ছাড়া বাইরে না যাবার অনুরোধ জানিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন দূতাবাসগুলোতে এক গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এতে স্পষ্ট করে বলা হয়েছে, অন্য দেশের পার্লামেন্ট বা জাতীয় নির্বাচন নিয়ে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা অনুযায়ী কোনো দেশের নির্বাচন সুষ্ঠু, বৈধ বা না হওয়া এমন বিষয়গুলো নিয়ে মার্কিন কূটনীতিক বা দূতাবাসের কেউ মন্তব্য করবেন না। গত 17 জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক বার্তা পাঠানো হয়। বার্তার এক অনুলিপি ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স পেয়েছে। এতে বলা হয়, এখন থেকে কোনো দেশের নির্বাচন নিয়ে সরাসরি মন্তব্য বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়া হবে না। নির্বাচনে বিজয়ী পক্ষকে অভিনন্দন জানানো বা প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন মনে হলে তা মার্কিন পররাষ্ট্র নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরবর্তী সময়ে আলোচনা শুরু করা হবে। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, কোনো দেশের নির্বাচন বা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে মার্কিন কূটনীতিকরা আগ বাড়িয়ে মন্তব্য করবেন না। এমনকি কোনো পক্ষ যদি মতামত বা প্রতিক্রিয়া চাওয়া হয় তাও এড়িয়ে যাওয়ার নির্দেশ রয়েছে। এর পাশাপাশি গত মে মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মধ্যপ্রাচ্যের নানা দেশ তাদের নিজস্ব ব্যাপারগুলো নিজেরাই সামলাতে পারবে, যুক্তরাষ্ট্র এতে আর নাক গলাবে না। বিশ্বের ফুটবল প্রেমীদের জন্য একটি নতুন যুগের সূচনা হতে যাচ্ছে 2026 সালে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রস্থলে এবার আরও বড়, আরও মহাকাব্যিক এক আসর বসতে চলেছে। ক্লাব বিশ্বকাপের পর ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতা নতুন মাত্রায় পৌঁছাতে যাচ্ছে। 3 দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো একত্রিত হয়ে আয়োজনের দায়িত্ব গ্রহণ করেছে। প্রথমবারের মতো চারপাশের দুনিয়া থেকে 48টি দেশের দল অংশ নেবে এই মহাযুদ্ধের জন্য। ফুটবল প্রেমীদের জন্য একরাশ উত্তেজনা নিয়ে ফিফা আগেভাগেই জানিয়ে দিয়েছে টিকিট সংগ্রহের বিস্তারিত নিয়ম। সরাসরি মাঠে বসে খেলা উপভোগ করতে চাওয়া দর্শকদের জন্য 10 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রাথমিক আবেদন। এই প্রক্রিয়া চলবে আগামী বছরের 19 জুলাই পর্যন্ত, বিশ্বকাপের চূড়ান্ত দিন পর্যন্ত। চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা সীমিত থাকায় বিক্রির প্রক্রিয়া ধাপে ধাপে শেষ হবে। এই বিশাল আয়োজনের দর্শক সংখ্যা ছাড়িয়ে যাবে 6.5 মিলিয়ন। মাঠে বসে এই ইতিহাসের অংশ হতে চান ফুটবল প্রেমীরা। সেজন্য 11 মাস আগেই প্রস্তুতির নির্দেশনা দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা। ম্যাচের টিকিটের মূল্য তালিকা। উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম $353 থেকে $706। গ্রুপ পর্ব ও শেষ 32 পর্বের জন্য থাকছে $82 থেকে $259। শেষ 16 পর্বের জন্য দাম শুরু $118 থেকে $318। কোয়ার্টার ফাইনালের জন্য এই মূল্য ধরা হয়েছে $235 থেকে $494। সেমিফাইনালের টিকিটের দাম শুরু $412 থেকে $1118। ফাইনালের জন্য টিকিটের মূল্য $706 থেকে $1882। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।